এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন বৈষম্য বিরোধীদের। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। সব দাবি মেনে নেওয়া হয়েছে, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। এনবিআর কর্মকর্তাদের আয়েশি জীবনকে প্রাধান্য দিয়ে তদন্ত হওয়া উচিত এবং পেতে রাখা বোমা নয়, প্রজেক্টাইল ছুড়ে হানিয়াকে হত্যা করা হয়, জানালো ইরান। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটি নিউজ, দুপুর 12টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করছেন। এক দফার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। রাজধানী বাড্ডা, পুরান ঢাকা, সায়েন্স ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যাত্রাবাড়ি এলাকা সহ বিভিন্ন জায়গায় কোটা বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন। এ সময় তাদের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড বহন করতে দেখা যায়। নিজেদের দাবি নিয়ে তারা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাসপাতালে রাখা প্রায় অর্ধ শতাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। এর আগে শাহবাগে আওয়ামী লীগ কর্মী ও কোটা বিরোধীদের আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীতে পরিবেশ স্বাভাবিক হলেও গণপরিবহনের সংখ্যা কম, ভোগান্তিতে সাধারণ মানুষ। সকাল থেকেই সড়কে যানবাহনের চাপ অনেক কম। মূল সড়কে গণপরিবহন তেমন চলছে না। কিছু ব্যক্তিগত গাড়ি বের হয়েছে, তবে সংখ্যা হাতে গোনা। গতকাল শনিবার সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এই সংগঠনটি। এই কর্মসূচির কারণে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েছেন অনেকেই। তেজগাঁও, কারওয়ানবাজার, ফার্মগেট, বিজয় সরণি, কল্যাণপুর, শ্যামলী সহ বিভিন্ন এলাকায় গণপরিবহনের সংখ্যাটাও কম। ফলে পরিবহন সংকটে অনেকেই রিকশা ভেঙে ভেঙে, অনেকে হেঁটে গন্তব্যে রওনা করেন। গণপরিবহনের অপেক্ষায় লোকজনকে বিভিন্ন স্টপেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছু সংখ্যক সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও রিকশা চলছে। পরিবহন সবসময় যেরকম যে পরিমাণ থাকে তার চেয়ে কম ছিল অনেক। যাওয়াটা যত কোনো প্রবলেম হয়, বিকেলে আসাটা তার চেয়ে বেশি একটু প্রবলেম হয়। একে তো জ্যাম, তারপর হচ্ছে গণপরিবহন কম। আমি 20 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে একটা গাড়ি পেলাম, একটা বিআরটিসি আমার ক্রস করে চলে আসছে, আর গাড়ি পিছনে পাওয়া যাচ্ছে না। তো আসলে আমরা যে দেশের পরিবেশ পরিস্থিতি, এখানে আসলে এখন সর্বসাধারণ আমরা পরিত্রাণ চাই। এখন যেভাবে পরিত্রাণ পাওয়া যায়, এভাবে মনে করেন সুশীল সমাজ থেকে শুরু করি, বর্তমান সরকার থেকে শুরু করি, সবাই মানে আমাদেরকে উদ্যোগী হতে হবে এবং দেশটাকে আমরা অস্থিরতার দিকে নিয়ে যাওয়া, এটা আমাদের সাধারণ পাবলিকের কাম্য না আর কি।
রাজধানী মিরপুর 10 থেকে 2 নম্বর পর্যন্ত সড়কে জড়ো হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজারো নেতাকর্মী। রোববার সকাল 10:30 থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে যোগদান করতে শুরু করেন। এ সময় মিরপুর 10 নম্বর ও এর আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন তারা হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন। এদিকে বেলা যত বাড়ছে ততই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে জড়ো হচ্ছেন। আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি ছোড়া বন্ধে দাঁড় করা রিট আবেদনের আদেশ হওয়ার কথা রয়েছে আজ। তবে আদেশের আগে আজও শুনানি হবে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চে। রিটি আদেশের জন্য কার্যতালিকার 10 নম্বরে রয়েছে। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি না চালাতে এবং ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে মুক্তি দেওয়ার নির্দেশনা চেয়ে গত 29 জুলাই রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। ওই রিটের ওপর 29 ও 30 জুলাই শুনানি হয়। 31 জুলাই রিটি আদেশের জন্য ওই বেঞ্চের কার্যতালিকায় ছিল। তবে বিচারপতি SM মাসুদ হোসেন দোলন অসুস্থ থাকায় একক বেঞ্চ বসেন, যে কারণে বুধবার ও বৃহস্পতিবার ওই রিটের শুনানি হয়নি। এদিকে গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে গত বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন গণভবনের দরজা খোলা। শনিবার সকালে গণভবনে এক বৈঠকে তিনি একথা জানান। তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। শনিবার সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্ত হোক, বিচার হোক, এবং এই যে সমস্ত জ্বালা। এ সময় প্রধানমন্ত্রী জানান কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান তিনি। তাদের জন্য গণভবনের দরজা খোলা। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটা দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থাও বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। গত কয়েকদিনে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এই বৈঠকে কোটা বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখনকার যুবকরা মনে করে এখন তারা বাংলাদেশকে যেমন দেখছে
তেমনই ছিল। কিন্তু 2008 সালে বাংলাদেশও যদি তারা চিন্তা করত, এই বাংলাদেশ সে বাংলাদেশ ছিল না। অর্থনৈতিক সক্ষমতা, সাক্ষরতার হার, মাথাপিছু আয় সহ প্রতিটি বিষয়ে উন্নতি করেছে। এছাড়া বৈঠকে অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষকরাও অঙ্গীকার ব্যক্ত করেন। আজকে যারা ইয়াং যুবক, এমনকি আমার যেটা মনে করি হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশ এখন যেমন দেখছে তেমনই ছিল। কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তারা এই বাংলাদেশ সে বাংলাদেশ ছিল না। রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা, মাথাপিছু আয়, সাক্ষরতার হার, আয়ুষ্কাল বৃদ্ধি, প্রতিটি বিষয়ে কিন্তু আমরা অন্তত পক্ষে উন্নত করতে পেরেছি, দাবি করতে পারি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কারফিউ শিথিলের সময় আরও 2 ঘণ্টা বাড়ানো হয়েছে। শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভিযোগ করেন, ছাত্রদের বিভ্রান্ত করা হচ্ছে। আরিফ জামালের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার রাত 7:30টার দিকে পুলিশ প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে ঢাকা সহ 4টি জেলায় কারফিউ চালিয়ে যাওয়ার কথা জানান মন্ত্রী। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আগামীকাল রবিবার হতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মন্ত্রী জানান, রংপুরের আবু সাইদ নিহতের ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা সহ কোটা আন্দোলনকারীদের সব দাবি মানা হয়েছে। তাই এই মুহূর্তে অসহযোগ বা কোনো ধরনের আন্দোলন চালিয়ে যাওয়া অযৌক্তিক। শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত এই অসহযোগ আন্দোলন আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এইটা আর ছাত্রদের মিসলিড করে, মিসগাইড করে, ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিয়েছে তারাই এই কাজগুলি করছে। আন্দোলনকারীদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবও দেন তিনি। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। মন্ত্রী দাবি করেন, আন্দোলনে শিশু বলতে যাদের বোঝায় তেমন কেউ মারা যায়নি, তবে 2-1 কিশোর মারা গেছে। পুলিশ ব্যবহার করেনি এমন গুলির আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি। শিশু বলতে আমরা যে গুলি বুঝি, সেই কোনো শিশু মারা যায়নি। এখানে হয়তো 2-1 কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে। রাজপথে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের উপস্থিতি ও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষমতাসীন দলের দেয়া কর্মসূচিকে শোকের মাসের স্বাভাবিক কর্মসূচি বলে দাবি করেন। আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। সহিংসতা বা নৃশংসতার সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে ছাত্রদের জামিন দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলেও জানান তিনি। যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যেই ছেলেটি, এইরকম যদি স্পেসিফিক কেউ নামে এইরকম থাকে, তার বিষয়ে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। এদিকে কোটা বিরোধী আন্দোলনকারীদের এক দফার বিরুদ্ধে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। রাজধানী খামারবাড়িতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন কৃষিবিদদের বিভিন্ন সংগঠন। মানববন্ধন শেষে একটি মিছিল মানিক মিয়া অ্যাভিনিউর সড়ক প্রদক্ষিণ করে আবারও খামারবাড়িতে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এক দফার দাবির বিরুদ্ধে রাজপথে প্রতিরোধে হুঁশিয়ারি দেন। আজকের এই শান্তির সমাবেশের মাধ্যমে আজকে এই বক্তব্য আমি দিতে চাই, এই বার্তাই আমরা দিতে চাই যে এই নির্বাচিত সরকার, গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকার, সেই সরকারের প্রতি এদেশের জনগণের সর্বাত্মক সমর্থন রয়েছে। জামায়াত শিবির নিষিদ্ধ হলেও দেশের রাজনীতিতে এর প্রভাব খুব একটা ইতিবাচক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
বলছেন নিষিদ্ধের এই সিদ্ধান্ত দেরিতে এসেছে এবং কঠিন একটি সময় এসেছে, তাই এখন বরং দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় জোর দিতে হবে। সাজাদা সুইটির রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি, স্বাধীন দেশে তাদের রাজনীতির অধিকার থাকার কথা না, তবু এত বছর বহাল তবিয়তে ছিল জামায়াতে ইসলামী। তাদের নিষিদ্ধ করতে অসংখ্য সুযোগ ও কারণ থাকার পরও এত লম্বা সময় লেগে গেল সিদ্ধান্তটি পাকা করতে। বেটার লেট দেন নেভার। একটা বড় ধরনের স্ট্যান্ড সরকার নিয়েছে, আদর্শিক স্ট্যান্ড যেটা বলি। বিশ্লেষকরা সতর্ক করছেন, জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা আদর্শ বদলায়নি, তাই রাজনীতিতে টিকে থাকতে রূপ বদলাবে। শুধু জামাত আর শিবিরকে আমি ব্যান করে দিলাম এই নামে করতে পারলো না, কিন্তু তার নানা প্রতিষ্ঠান যেটা আছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে করবে। জাতীয় আন্তর্জাতিক যে ষড়যন্ত্র বা চাপ বা তাদের নেটওয়ার্ক যেটা আছে, এটা তো নতুন কিছু না। অফিসিয়ালি জামাত আর শিবির বলতে আর কিছু থাকবে না। এই ব্যানারে আর সমাবেশ করতে তারা পারবে না। ব্যান হওয়ার পর যাতে আওয়ামী লীগের ব্যানারে আসতে পারে একবার টপ টু বটম, সেটা দেখার দায়িত্ব হলো রাজনৈতিক নেতৃত্বের। আন্ডারগ্রাউন্ডে গিয়া বা অন্য পার্টির ভিতরে গিয়ে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের আইনের আশ্রয় নিয়ে আসা। তাদের তো একটা পার্সেন্টেজ অফ সাপোর্ট আছে দেশের মধ্যে, 8 থেকে 9%। সুতরাং কোনো না কোনো দিকে তারা যাবে। তো অনেকেই প্রেডিক্ট করে যে এরা বেশিরভাগই বিএনপিতে চলে যাবে। জাতীয় রাজনীতিতে এটার কোনো খুব বেশি ইতিবাচক ভূমিকা আসবে। মানে জাতীয় রাজনীতির যে চরিত্র বাংলাদেশের, যে সাংঘর্ষিক চরিত্র বিএনপি আওয়ামী লীগের মধ্যে, এটা ধারাবাহিকভাবে থাকবে। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে জামায়াত শিবির, তবে সন্ত্রাসের ব্যাখ্যা পরিষ্কার না থাকলে সামনের দিনের রাজনীতিতে বড় বিপদ গুনতে হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। যে কাউকে তখন তারা সন্ত্রাসী বানায় কিন্তু নিষিদ্ধ করে দিতে পারে। কোনটা সন্ত্রাসী কর্মকাণ্ড, কোনটা না, এই ডেফিনিশনটা যদি ক্লিয়ার না হয়, তাহলে এটা ভবিষ্যতের জন্য ভয়াবহ। নিষিদ্ধ হলেই সহিংস মনোভাব চলে যায় না কারো, তাই এখন পুরো দেশের নিরাপত্তায় জোর দিতে বলছেন তারা। এই যে উদ্যোগটা সরকার নিল, এটা যে কোনো সময় তারা যে ব্যাকফায়ার করবে না, তারা যে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না, এই সম্ভাবনাকে আপনি উড়াই দিতে পারবেন না। এই যে কি ইনস্টলেশনগুলোকে আক্রমণ করা হলো 18 তারিখে, এখানে কিন্তু এক ধরনের গোয়েন্দা ব্যর্থতা তো আছে। সেম ব্যর্থতাটা যদি জামাতকে কেন্দ্র করে হয়, সেটা আমাদের দেশে কেন হবে মারাত্মক। যদি তারা বড় ধরনের কোনো ইনস্টলেশনের একটা বড় ক্ষতি করে ফেলায়, তো সেই দায় কে নেবে? তখন সরকারের উপরই এটা দায় যাবে। সুতরাং তারা যে টাইমিংটা বেছে নিয়েছে, এই টাইমিংটা কিন্তু খুব রিস্কি। অর্থাৎ দেশের সুষ্ঠু রাজনীতি চিন্তা করতে গেলে স্বাধীনতার আদর্শে বিশ্বাসীদের এক হতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণ হতে হবে বলছেন বিশ্লেষকরা। 15 বছর ক্ষমতায় থাকায় ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছে, পার্টি ওইভাবে গুরুত্ব লাভ করে নাই। আমি তো মনে করি যে মন্ত্রিসভার রিসাবেল হওয়া দরকার। যাদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে তাদেরকে মন্ত্রিসভায় নিয়ে আসা দরকার। শুধু সরকার আর রাষ্ট্রযন্ত্র দিয়েই ফেস করা যায় না, পাশাপাশি যে দরকার সেটা রাজনৈতিক শক্তি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদ ফাঁস হওয়ার পর সামনে আসছে প্রতিষ্ঠানটির বহু কর্মকর্তার আয়সী জীবনযাপনের বিষয়, যাতে বিরুদ্ধে রয়েছে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ। এসব কর্মকর্তাদের অগ্রাধিকার দিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের কাজ করা উচিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। কুরবানির সময় 15 লাখ টাকায় ছাগল কিনতে গিয়েছিলেন এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত। এরপরই সামনে চলে আসে তার বাবার অঢেল সম্পদের বিষয়। এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে বরিশাল, গাজীপুর, টঙ্গী এবং ঢাকায় থাকা মতিউর রহমান ও তার পরিবারের জমি এবং পার্ক। জব্দ করা হয়েছে তাদের শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট আর বিও হিসাব। তারা পালাতে পারেন এমন সন্দেহে বিদেশ যাত্রাও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এই ঘটনার পরই আলোচনায় আসেন এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সাল। তার অন্তত 1000 কোটি টাকার অবৈধ সম্পদের বিষয়টি সামনে আসে। ফয়সালের জব্দকৃত সম্পদের মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট এবং 2টি 10 কাঠার প্লট। এছাড়াও আদালত তার স্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে 2,55 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন। 700-এর বেশি ব্যাংক হিসাব রয়েছে ফয়সাল ও তার সংশ্লিষ্টদের। মামলা করেছে দুদক। এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিটের সাবেক ভ্যাট কমিশনার ওহিদুর রহমান চৌধুরী দেশের 4টি মোবাইল ফোন অপারেটরকে 152 কোটি টাকার অপরিশোধিত সুদ অবৈধভাবে মওকুফের অভিযোগ তার বিরুদ্ধে। ঘটনা ধরা পড়ার পর মামলা করেছে দুদক। নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তার বিদেশ যাত্রায়। একজন কর্মকর্তা যারা এরকম অবৈধ লেনদেনের মধ্যে অর্থের মালিক হয়েছেন,
তারা কর ফাঁকের সুযোগটা দিয়ে যে বিশাল রাষ্ট্রে যে বিশাল সম্পদের রাজস্বের ক্ষতি করেছেন, রাষ্ট্রকে বঞ্চিত করেছেন, সেই দিকটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। এসব কর্মকর্তারা অর্থের বিনিময়ে যেসব ব্যবসায়ীদের ভ্যাট ট্যাক্সের ফাইল চাপা দিয়েছেন বা যাদের অবৈধ সুবিধা দিয়েছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি যদি সিম্পলি দেখা হয় যে আসলে কি ধরনের মানে কর প্রদেয় ছিল আর কি ধরনের কর আদায় হয়েছে এই অবৈধ লেনদেনের কারণে, এটা বিশাল কিন্তু ফারাক, যার ফলে রাষ্ট্র যে বিশাল রাজস্বের ক্ষতি মুখোমুখি হয়েছেন বা রাজস্ব হারিয়েছে সেটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হবে বলে আমরা কাজ। এনবিআর এর আরও অন্তত 1 ডজনেরও বেশি কর্মকর্তার অঢেল সম্পদের অভিযোগ রয়েছে দুদকে। তাকুত সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। আন্তর্জাতিক খবর। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের নতুন তথ্য দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের বিবৃতিতে বলা হয়েছে প্রায় 7 কেজি বিস্ফোরক বহনকারী একটি স্বল্প পাল্লার প্রজেক্টাইল ছুড়ে হানিয়াকে হত্যা করা হয়, আর সেই প্রজেক্টাইলটি ছোড়া হয় অতিথিশালার বাইরে থেকে। হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে IRGCর সবশেষ বক্তব্য ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের বেশ মিল রয়েছে। গত বুধবার ঘটনার রাতে ওই ভবনে উপস্থিত থাকা অন্তত 3 জন ব্যক্তি বলেছেন আগে থেকে পেতে রাখা বোমা নয়, রকেট বা প্রজেক্টাইল ছুড়ে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। তারা বলেছেন তারা আগে একটি শব্দ শুনতে পান, তারপর বিস্ফোরণ ঘটে। এদিকে হানিয়া হত্যাকাণ্ডকে চরম গোয়েন্দা ব্যর্থতা উল্লেখ করে গ্রেপ্তার অভিযানে 2 ডজনের বেশি ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ইরান। তেহরানের নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উত্তরের সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজীতে ভারী বৃষ্টিপাত ও ভারতে উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে ভাঙনের দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে অন্তত 80টি গ্রাম প্লাবিত হয়ে 60,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। ফুলগাজী আঞ্চলিক সড়ক থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে আমাদের প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, এর আগেও আপনি আমাদেরকে সেখানকার চিত্র দেখাচ্ছিলেন, ঠিক এই মুহূর্তে কি অবস্থা, সেখানে ত্রাণ সহযোগিতা আসলে কি অবস্থা, সব মিলিয়ে জানতে চাচ্ছি। জাকি, আমরা কিন্তু ফেনী ফুলগাজী পরশুরামের যে আঞ্চলিক সড়কটি, সেই সড়কের পাশেই আমরা একটি গ্রামে ঢোকার চেষ্টা করছিলাম। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানকার যে ভারতীয় যে ঢল, টানা বৃষ্টি এবং ভারতীয় ঢলের যে এখানকার 17টি পয়েন্টে যে ভাঙন দেখা দেয়, ভাঙনের পর কিন্তু এখানকার লোকালয় প্লাবিত হওয়া শুরু করে এবং এখন পর্যন্ত আমরা যে জেলা প্রশাসন থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী প্রায় 80টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেই 80টি গ্রামের মধ্যে এখন পর্যন্ত প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন। আমরা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা পানিবন্দী হয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত তারা কিন্তু আসলে তেমন কোনো সহায়তা কিন্তু তারা আসলে পাননি এবং তারা বলছেন যে জেলা প্রশাসন থেকে তাদেরকে কোনো সহায়তা দেওয়া হয়নি এবং এর বাইরে তারা আসলে ক্ষোভ প্রকাশ করে বলছেন যে আসলে এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু এখানকার যারা পানিবন্দী হয়ে মানুষ আটকা পড়েছেন তাদেরকে আসলে দেখতে আসেনি। এবং আমরা সকাল থেকে বেশ গ্রামগুলোতে ঘুরে দেখেছি, এখানে আসলে গত 2 দিন ধরে চুলা জ্বলেনি এরকম পরিবারের সংখ্যা কিন্তু অনেক। তারা বলছেন যে আসলে তাদের এই মুহূর্তে শুকনা খাবারের প্রয়োজন এবং তারা যদি শুকনা খাবার পায় তাহলে সেক্ষেত্রে এখানকার এই বর্তমানে যে সময়টা তারা আসলে কাটিয়ে উঠতে পারবেন। তবে এই যে আকস্মিক যে বন্যা, এটি আসলে ফেনীর মুহুরী, কুহু এবং সিলোনিয়া যে 3টি নদী, এই 3টি নদীর নদী রক্ষা যে বাঁধ, সেই রক্ষা বাঁধের 17টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এবং সে ভাঙন দিয়ে কিন্তু এখনো অনবরত পানি ঢুকছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে এখানকার যে বিপদ সীমা রয়েছে নদীগুলো, নদীর বিপদ সীমার প্রায় 40 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে আসলে পানি আস্তে আস্তে নামতে শুরু করছে। তবে আসলে পানি নদী থেকে বের হয়ে যে লোকালয়ে প্লাবন হয়েছে, সেই লোকালয়ে প্লাবনের কারণে কিন্তু আস্তে আস্তে এখানকার ফুলগাজী পরশুরাম উপজেলার যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়া শেষে কিন্তু এখন এখানকার ফেনীর যে ছাগলনাইয়া উপজেলা রয়েছে, ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম কিন্তু আসলে এখন পর্যন্ত প্লাবনের শিকার হয়েছে। আমরা যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী প্রায় 22টি গ্রাম প্লাবিত হয়েছে আমরা যে তথ্য পেয়েছি। এবং এখন পর্যন্ত এখানকার যে নদীর যে বাঁধ, এখানকার স্থানীয়রা বলছেন যে আসলে এখানে বারবারই বলা হয় এবং যাকে একটি কথা বলে রাখি যে গত 1 জুলাই কিন্তু এখানে এই নদীর 8টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল। সে তখনকার সময় কিন্তু গত কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড 1.5 কোটি টাকায় এই সকল বাঁধগুলো পুনর্নির্মাণ করেন। কিন্তু এই সম্প্রতি সময়ে কিন্তু গত শুক্রবারের যে বৃষ্টির যে চাপ ছিল, বৃষ্টির চাপে কিন্তু এখানকার
বাঁধ নির্মাণ করা হোক, যাতে বারবার বর্ষা এলে যেন এখানকার মানুষদেরকে প্লাবনের শিকার হতে না হয়। জি জাকিয়া। দিদারুল, ধন্যবাদ আপনাকে। ফেনী বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে সহকর্মী দিদারুল আলম আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। চলমান অস্থিরতায় দেশের হোটেল রেস্তোরাঁয় বিক্রি কমেছে প্রায় 70%। রেস্তোরাঁ মালিকরা বলছেন ক্রেতা না থাকায় পুঁজি হারাতে বসেছেন তারা। ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবিও তাদের। মাহাদি সেকান্দারের রিপোর্ট। একসময় ব্যস্ততম রাজধানীর বেইলি রোডের রেস্তোরাঁ পাড়ায় এখন ভিড় নেই। দুপুরেও খাবারের দোকানে ক্রেতা সংকট। একই অবস্থা রাজধানীর ধানমন্ডি, মিরপুর সহ অনেক এলাকায়। এছাড়া ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইনে খাবার বিক্রিতেও পড়ে নেতিবাচক প্রভাব। ব্যবসায়ীরা বলছেন কারফিউ ও সাধারণ ছুটিতে বেশ কিছুদিন বন্ধ ছিল হোটেল রেস্তোরাঁ। কারফিউ শিথিলতায় হোটেল রেস্তোরাঁ খুললেও নেই তেমন বিক্রি, বেড়েছে দ্রব্যমূল্য। বর্তমান পরিস্থিতিতে আমাদের রেস্টুরেন্ট সেক্টরের ব্যবসা অনেক খারাপ অবস্থায় আছে। ব্যবসা প্রায় নাই বললেই চলে। কাস্টমার ফ্লোটা খুবই কমে গেছে। আমাদের স্বাভাবিক যে সেলটা ছিল তা অনেকটা কমে গেছে এবং এটা নিয়ে আমরা আসলে খুবই একটা চিন্তিত যে ভবিষ্যতে যদি এরকম পরিস্থিতি থাকলে আমাদের ব্যবসাটা কীরকম হবে। দেশের ছোট বড় মিলিয়ে হোটেল রেস্তোরাঁ প্রায় 4.5 লাখ। এখাত সংশ্লিষ্টরা বলছেন প্রতিদিনের খরচও উঠছে না তাদের। আমাদের বর্তমান সেল 70% থেকে কমে 30% নেমে এসছে। আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা ব্যাংক লোনের মাধ্যমেও বা তাহলে আমার মনে হয় যে এতগুলো লোকের যে কর্মসংস্থানের জায়গাটা আসলে আমরা জানি না যে কীভাবে এখন রেস্টুরেন্ট ভাড়া দিব, কীভাবে আমরা স্টাফ বেতন দেব, কীভাবে আমরা চলব, এটা বলতে পারছি। করোনার পর দেশের সাম্প্রতিক অস্থির দশা রেস্তোরাঁ ব্যবসায়ে আরেকটি বড় ধাক্কা বলেও মত তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। বৃষ্টি শুরু হয় সীমান্ত জেলার শেরপুরের রোপা আমন ধান আবাদ শুরু করেছেন কৃষকেরা। জেলার রোয়া বিল সহ বিভিন্ন এলাকার ক্ষেতের আগাছা পরিষ্কার, আইল ছেটে জমি চাষ সহ প্রস্তুতি শেষ করেছেন তারা। বীজতলা থেকে চারা তোলা ও আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা। এই সময়ে কাঙ্ক্ষিত বৃষ্টি হয় স্বস্তিতে রয়েছেন চাষিরা। অনেকেই নিচু জমিতে জমা বৃষ্টির পানি দেশীয় পদ্ধতিতে সেচের মাধ্যমে উঁচু জমিতে তুলে রোপা আমন আবাদের উপযোগী করে তুলছেন। চলতি মৌসুমে শেরপুর জেলার 5 উপজেলায় 93,590 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এক বছর ধরে চলছে জয়পুরহাটের একটি রাস্তা পাকা করার কাজ। ঠিকাদারের কাজ নিয়ে ব্যাপক অভিযোগ এলাকাবাসীর। নিম্নমানে ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করায় সামান্য বৃষ্টিতেই পানি কাদায় সয়লাব রাস্তা, চরম দুর্ভোগে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের রাংতা থেকে ত্রিমোহনী ঘাট পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন হয় 2023 সালের 28 জুলাই। এক বছর সময় ধরে রাস্তাটি পাকা করার কাজ করছে বগুড়া জেলার এম মিজান কনস্ট্রাকশন। ধারাবাহিকতা না রেখে অল্প অল্প করে কাজ করা এবং নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহারে গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় চলাচল আরও কষ্টকর হয়ে উঠেছে। কোনো রাস্তা কোনো কাজ ভালো হয়নি, এই খোয়া একবার খারাপ, বালু তো পরে খালি সমস্ত বালু নদী পালে বালু আনবি যায় তাই খোয়া আর ওই বালু ওই তোমার ওই মাটি দিয়ে আমাদের রাস্তা ইয়া করে দিয়ে চলে গেল, সলিং করে দিয়ে চলে গেল। কাদা হয়ে হাঁটু পর্যন্ত মানুষ স্কুলের ছাত্র ছাত্রী যাতে এত অসুবিধা এবং ঠিকাদার আজ পর্যন্ত কোনোদিন দেখা দেয়নি। তবে
কাজ ভালোই হচ্ছে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর। ভালো হচ্ছে মান ভালো হচ্ছে, কাজ ভালো করতেছি, আমাদের অনেক কিছু হতেই পারে, হাতের কাজ হতেই পারে, বিষয়টি নজরে আনলে নিম্নমানের সামগ্রী অপসারণ করে সঠিকভাবে সড়ক নির্মাণের আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, আমরা ওখানে স্পেসিফিকেশন বহির্ভূত যা মালামাল আছে সেগুলো আমরা ঠিকাদারকে সরানোর জন্য অলরেডি বলেছি এবং এটা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী কাজ নিশ্চিত করব। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই দিতে পাকা সড়কের কাজ শুরু হওয়ায় আনন্দিত ছিলেন গ্রামবাসী। নির্মাণের ধীরগতি ও অনিয়মে এ সড়কের ভবিষ্যৎ নিয়েই এখন উদ্বিগ্ন তারা। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাসপাতালে রাখা প্রায় অর্ধ শতাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। হাসপাতালের ভেতর আটকে আছেন রোগী ও ডাক্তাররা। এবারে ইস্পাহানি স্পোর্টস নিউজ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প স্থগিত করা হয়েছে। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার কথা ছিল। দর্শক, এই ছিল নিউজ আওয়ার। আপনারা এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করতে পারেন www.18news.com। এছাড়াও চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড।